কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো এটা আমার জীবনের গল্প। কারণ এই গল্পটা শুনলে তোমরা খুব মজা পাবে, খুব আনন্দিত হবে। কারণ আমার যখন 5 থেকে 7 বছর বয়স, তখন আমার বাবা মাকে আমি হারিয়েছি। আমি তখন থেকেই চাচার বাড়িতে মানুষ হচ্ছি। এখন বর্তমান আমি বিয়ে পাশ একটা মেয়ে। যাক বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যদের আশেপাশে দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, চলে যাই আমার মূল গল্পতে। আমি যখন 5-7 বছর বয়স, তখন থেকেই আমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই সময় থেকেই আমি আমার চাচার বাড়িতে মানুষ হই। যত অনেক কষ্টে তাদের সঙ্গে এটা ওটা করে যেন বিয়ে পাশটা করি, কিন্তু ইদানিং যেন চাচিটা কেমন সব সময় আমার সঙ্গে ঝগড়াঝাটি করতেই থাকে। যেন আমি অনেক বড় হয়ে গেছি, কারণ আমি একটা বিয়ে পাশ মেয়ে। আমার চারিদিক থেকে বিয়ে থাওয়া আসে না, চাচির ঘাড়ের ওপর যেন আমি অনেক বড় বোঝা হয়ে পড়েছি। তাই চাচি আমার সঙ্গে যখন তখনই যেন যে কোনো কথাতে ঝগড়াটা বাঁধিয়ে নেয়। কিন্তু আমার চাচাটা খুব সুন্দর। চাচা একটা সরকারি জব করে, খুবই ভালো। কারণ শিক্ষিত মানুষ তো সবসময় যেন ভদ্র নম্র সবসময় আমাকে বোঝাতে থাকে, তোর চাচি যেটা ইচ্ছা বলুক, সমস্যা নেই, কিন্তু আমি তো আর তোকে কিছু বলি না। কিন্তু চাচার প্রতি আমার কখনো কোনো দিনও রাগ হয় নাই। হঠাৎ চাচি একদিন আমাকে খুব সিরিয়াসলি একটা কথা বলে ফেললো। এই কথা যেন আমি আর মনে থেকে হেঁটাতেই পারছি না। তাই বন্ধুরা, আমি বিয়ে পাশ একটা যুবতী মেয়ে, হ্যান্ডসাম একটা মেয়ে। আমি চাচির কথা যেন সবসময় কেমন আমার সবসময় মেজাজটা খিটখিট করতো। তাই আমি একদিন গভীর রাতে সকাল হলো, সকালবেলায় আজানের আগে আমি উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বড় শহরে রওনা দিলাম। কিছু টাকা ছিল, সেই সব টাকা পয়সা নিয়ে চলে আসলাম। এসে শহরে একটা বাসা নিলাম। বাসা নিয়ে এইভাবেই আমার কাছে যে জমানো টাকাগুলো ছিল, সেইগুলো নিয়েই আস্তে আস্তে আমি সব কিছু বাজার ঘাট করে খাতে লাগলাম। আর চারিদিকে শহরের আশেপাশে সবসময় একটা চাকরির খোঁজে বেড়াতে লাগলাম। তারপরে বন্ধুরা, এইভাবেই ঘুরতে ঘুরতে অনেক বড় শহর, আমি একটা বিয়ে পাশ মেয়ে। আমার যেন পায়েতে আর গোলাচ্ছে না, যেন গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। কারণ আমি হেঁটে হেঁটে চাকরি খোঁজা এত বড় একটা শহরে, যেখানে যাই যেন মানুষ আমার দিকে শুধু হা করে তাকিয়ে থাকে, যেন শুধু আমাকেই দেখে। চাকরির বিষয়টা বললে শুধু কেমন যেন টিটকারি মারে, বলে হ্যাঁ আপনি এত বয়স্ক একটা মেয়ে, ভালো ভালো মেয়ের চাকরি হচ্ছে না, কিন্তু আপনি দেখতে হ্যান্ডসাম, খুব স্মার্ট, কিন্তু এত বয়স্ক বিয়ে পাশ একটা মেয়ে, আপনাদের চাকরি হবে না। কারণ আমাদের এই শহরে সব ইয়াং ইয়াং মেয়েদের চাকরি হয়। আপনি দেখেন, অন্য কোথাও দেখেন, নানান মানুষ যেন আমাকে নানান নানান কথা বলতে লাগে। কারণ এইভাবেই আমি শহরটাকে একেবারে যাচাই বাছাই করতে করতে আমার যেন যে জমানো টাকাটা ছিল সেটা যেন শেষের দিকে। আর একটা দিন ঘুরে দেখতে দেখতে যেন হঠাৎ করে আমি রাস্তাতে থমকে দাঁড়িয়ে পড়লাম, সে একেবারে পথের মাঝখানে। হঠাৎ এক আঙ্কেল এসে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, তোমার কি হয়েছে, তুমি হুট করে এখানে দাঁড়িয়ে পড়লে? তখন আমি বললাম, ও আঙ্কেল, আপনার সমস্যা হচ্ছে, আমি তো পথের মাঝে দাঁড়িয়ে পড়ছি, অনেক চিন্তা ভাবনা আমার মধ্যে। ঠিক আছে, আপনি সাইড দিয়ে চলে যান। বলছে, না আমি এখন যাচ্ছি না, মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। তখন আমি আঙ্কেলকে সব কিছু খুলে বললাম যে আমি গ্রাম থেকে আসছি, এরকম একটা বিয়ে পাশ মেয়ে, কিন্তু এই শহরে তো আঙ্কেল আমার আজ 15-20 দিন আসা হয়ে গেল, কোনো চাকরি বাকরি যেন কোনো কিছুই মিলছে না, এখন যে কী করি আঙ্কেল? আঙ্কেল তখন বলল, সমস্যা নেই, তুমি একটা বিয়ে পাশ মেয়ে যুবতী নিয়ে এভাবে ঘোরাঘুরি করলে তোমার তো রাস্তাঘাটে অনেক সমস্যা হবে। কারণ তুমি আমার সাথে চলো, আমি একটা শিক্ষিত লোক, আর আমার গ্রামে অনেক সম্মান আছে, তুমি আমার ওখানে গেলে বুঝতে পারবে। আমার 3তলা বাড়ি, কারণ বউটা অসুখ বিসুখে পড়ে আছে প্রায় 5টা বছর, আমার কোনো ছেলে পেলে নেই, যা ছিল সব বিয়ে থাওয়া দিয়ে
আমি একা একাই এখন বাসায় থাকি, আর একটা কাজের মহিলা আছে, সেই তোমার চাচিকে দেখে। তুমি একটু যাবে আমার সঙ্গে? তারপরে বন্ধুরা, কারণ তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ছে। আমার মেয়েগুলো যেন শ্বশুর বাড়ি গেছে আর কখনো ফেরে না। ছোট একটা মেয়ের বিয়ে হয়েছে, তাও স্বামী সন্তান নিয়ে বিদেশ থাকে। আমার বড় মেয়েটা তো আসেই না, বছরে আসে কিনা আমার মনে নাই। কিন্তু তুমি যদি থাকতে, তোমাকে আমি মেয়ের মতো করেই দেখে শুনে রাখতাম, খুব আদর যত্ন করতাম। আঙ্কেল যেন আমার সঙ্গে এইভাবে কথা বলতে বলতে বন্ধুরা, চোখ দিয়ে অটোমেটিক আঙ্কেলের পানি চলে আসলো। তখন আমি অবশেষে আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, আপনার বাসায় যদি যাই, অন্য লোকজন যদি কিছু বলে, তখন সমস্যা হবে না? তখন বলল, ওই গ্রামে তুমি গেলেই বুঝতে পারবা, কারণ আমার একটা দাপট আছে, আমি একটা প্রভাবশালী লোক, আমার অনেক সম্মান আছে, আমার উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তুমি আমার সঙ্গে যাবে কিনা সেটা বলো, না হলে কিন্তু তুমি মেয়ের মতো বয়স আর মেয়ের মতোই দেখতে, তোমাকে সব কিছু খুলেই বলে। তুমি যদি এই শহরে এইভাবে ঘোরাফেরা করো, যেহেতু এক গ্রাম থেকে চাকরির জন্য আসছো, তোমাকে সব কিছু শেষ করে দেবে, চাকরির আলাপ দেখিয়ে সব শেষ করে দিবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আই থাকতে তুমি আমার সঙ্গে চলো, তোমার জীবনটাও ভালোভাবে কাটবে, এবং আমিও একটা মেয়ে পাবো। ছেলে সন্তান আমার কেউ নাই, কিছু নাই। তোমার জাতির একটু যত্ন টত্ন নিলে, আমারও একটু যত্ন আদর টাদর করলে, সবটাই যেন নিজের বাড়ির মতোই পাবে। যাবে কিনা সেটা বলো। আঙ্কেলের কথা শুনে যেন আমার মনটা গলে গেল। অবশেষে আমি আঙ্কেলকে বললাম, ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে একটা বাসা নিয়ে এসেছিও, তাহলে আমি এই বাসা থেকে আগামীকাল ঠিক সময় মতো আপনার ঠিকানা দিয়ে যান, আমি চলে যাব। আঙ্কেল যেন আমাকে সঙ্গে সঙ্গে তার বাড়ির কার্ডটা বের করে দিয়ে চলে গেল। আমি দিন গড়িয়ে রাত হলো। সকালে উঠে আমি বাড়িওয়ালার ভাড়াটা দিয়ে বললাম, আমি আর এখানে থাকবো না, আমার পরিচিত এক আঙ্কেলের বাসা পেয়েছি, ওখানেই যাব। যেহেতু আঙ্কেল আপনি কিছু মনে করেন না, কারণ আমার কাছে এখন টাকা পয়সা নেই, আর আমি যদি মাসের পর মাস থাকি, আপনার রুম ভাড়া দায়ী হয়ে যাব, তখন কোথা থেকে দেবো? চাকরি না পেলে তো আমার এখানে থাকা হচ্ছে না। তখন বাড়িওয়ালা আমাকে বলল, ঠিক আছে যাও, সমস্যা নেই, যেহেতু বেকার আছো, আঙ্কেলের বাসায় যেহেতু থাকতে পারবা, তাহলে থাকো। এই কথা বলে আমি আঙ্কেলের বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার এই আঙ্কেলের বাসায়। অনেক গেছে দেখি, অনেক সুন্দর বাড়ি, পরিপাটি বাড়ি, চারিদিকে একেবারে গেট দিয়ে পাকা বাড়ি, সাজানো গোছানো, ভিতরে লেচু গাছ, আম বাগান, যেন সব কিছুতেই অনেক পূর্ণতা। চারিদিকে পাখির ডাক, সবুজ ছায়া, তিনতলা বাড়ি, টাইস করা, খুব সুন্দর বাড়ি। আমি গেটের দারোয়ানকে বললাম, আচ্ছা এটা কি অমুক সাহেবের বাড়ি? দারোয়ান বলল, হ্যাঁ এটা অমুক সাহেবেরই বাড়ি। কেন? তখন বলল, আমি বললাম, হ্যাঁ আমাকে উনি আসতে বলছে, তো তাই আমি এসেছি, একটু ডেকে দিবেন? তখন বললো, আপনার কথা তো বলছে, আপনার নাম এটা নাকি? আমি বললাম, হ্যাঁ আমার নামে সে। তখন সে আমাকে গেট খুলে দিল। আমি আস্তে আস্তে তার উঠান দিয়ে হেঁটে বাগানের দিকে তাকাচ্ছি, যেন চারিদিকে ফল ফুলে গাছ ভরা, অনেক সুন্দর ছায়া, জায়গায় জায়গায় বসার জায়গা করে রাখছে, খুব সুন্দর প্রপার্টি একটা বাড়ি, একেবারে আশেপাশে কোনো ঝাই ঝামেলাই মনে হচ্ছে নাই। তারপরে আমি আঙ্কেলকে যে কলিং বেল দিলাম, আঙ্কেল ঘুমের ঘরে উঠে আসলো, দুপুরে ঘুম পাড়তেছিল। তখন বললো, মা তুমি এসেছো? আচ্ছা আসো, সমস্যা নেই। আমি তো মনে করছি আসবে না, অনেক বেলা হয়ে গেছে, তো এখন তুমি কি মনে করে আসবে কি না? যাক এসেছো, এসো রুমের মধ্যে উঠে এসো। তখন আমি স্যান্ডেলটা খুলে হাতে করে রুমের মধ্যে উঠে গেলাম। আঙ্কেল তখন বলল, ঠিক আছে দূর থেকে এসেছো, একটু হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে কিছু নাস্তা দিই, কারণ আমার ফ্রিজে অলস টাইম নাস্তা পড়েই থাকে। তারপরে বন্ধুরা, এভাবেই আমাকে আঙ্কেল অনেকগুলা বিস্কিট, কলা, এটা ওটা বের করে দিল। তখন আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আঙ্কেল, আন্টি কোন ঘরে? আন্টি বলে অসুস্থ, বিসিনগত, আপনি বলেছিলেন, কোথায় এসে? তখন সে আমাকে বলল, দেখো ওই পাশের রুমে সবসময় দরজাটা আটকানোই থাকে, কারণ আমি তাকে পুরুষ হয়ে আর তার স্বামী হয়ে কত হেল্প করব, কারণ সে যেন আমাকে আর দু চোখও দেখতে পারে না, আমি যেন ঘরের মধ্যে গেলে আমার সঙ্গে খেও খেও করে। তখন আমি টুক করে ঘরের মধ্যে গেলাম, যেয়ে বললাম, আন্টি কেমন আছেন? তখন যেন আন্টি
আমার দিকে হা করে তাকিয়ে আছে আর বলছে, এর পাশে এসে বসো তোমা, তোমাকে অনেক চিনা চিনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমি তখন বললাম, আমার বাসা অমুক গ্রামে, আমি একটা চাকরির খোঁজে এই শহরে আসছিলাম, তাই আঙ্কেলের সঙ্গে দেখা, আঙ্কেল আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসছে, কোনো সমস্যা হলে আমাকে বলেন, যেহেতু আপনার আমি মেয়ের মতো। তখন যেন আন্টি আমার কথা শুনে চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেল। আন্টি কথা বলতে পারে কিন্তু হাত পা নড়াতে পারে না, কারণ আন্টির যে অ্যাপেন্ডিসাইড হয়ে গেছে, আর সাইডে যেন কোনো হাত পা একেবারেই নড়াচড়া করে না। তখন আন্টি আমাকে বলছে, আচ্ছা মা, তুমি এখানেই থাকো, কারণ তোমার আঙ্কেলের চরিত্রটা কিন্তু ভালো না, যেহেতু আমি তার স্ত্রী, অনেক কথা তোমাকে বলবো, আজকে যেহেতু আসছো একটু রেস্ট টেস্ট নাও। আর তোমাকে মেয়ে বলে যখন দেখেছে, এখন ওপর আল্লাহ জানে তোমার সাথে কি বিহেভ করবে। তখন আন্টির কথা শুনে যেন আমার মনটা ভেঙে গেল। এত কষ্ট করে এই বাসাটা ছেড়ে আসলাম, আর আন্টি আমাকে এই কথা বলছে। ঠিক আছে, আমিও মনে টনে থাকি। আন্টি যেহেতু এই কথা বলল, তখন আন্টি আমাকে বলল, ঠিক আছে তুমি রেস্ট টেস্ট নাও, আর একটু সাবধানে থাকবা, কারণ আমার কাজের বাড়ির বুয়াটা সব কিছুই আমাকে করে দেয়। আর তুমি যখনই সুযোগ পাবে আমার পাশে এসেই বসবে, কারণ তোমার সঙ্গে কথা বললে যেন আমার বড় মেয়ের সঙ্গে কথা বলছে। আমার বড় মেয়েটা না খুব সুন্দর, কিন্তু আমার পরে অভিমান করে শ্বশুরবাড়ি থেকে আর দেখা করতে আসে না। অনেক কথা আন্টি যেন আমাকে খুলে বলতে লাগলো। তারপরে বন্ধুরা, এইভাবেই তার বাসাতে আমি কয়েকটা মাস খুব সুন্দরভাবে থাকতে লাগলাম। আঙ্কেলের ব্যবহারটাও ভালো, আন্টির ব্যবহারটাও ভালো, আর কাজের বুয়াটা তো আরও ভালো, কারণ সে একটু মুরব্বি টাইপের, তো একটু বয়স হয়ে গেছে, কিন্তু কথাটা তো এত ভালো, যেন মায়ের মতো, সব কিছু যেন অন্যরকম মনে হচ্ছে, যেন আমার কখনো মাকে দেখি নাই, তো আমার চাষিটার চেয়ে অনেক শতগুণ ভালো। তারপরে বন্ধুরা, আমি একদিন হুট করে আন্টির কাছে গিয়ে বসলাম। আন্টিকে বললাম, আন্টি আপনার কাছে তো এসে ভালোভাবে বসা হয় না, আর কথাগুলো শোনা হয় না আঙ্কেলের বিষয়। আচ্ছা, কি কারণে এই সমস্যাটা হলো হুট করে? তখন আর আঙ্কেল, আপনি এরকম দেখতে পারেন না, আঙ্কেল আমাকে বলল। আমি যেন দুই রকমের প্রশ্ন করে একবারে বসলাম। আন্টি তখন আমাকে বলছে, শোনো, তোমার আঙ্কেলের চরিত্রটা এই জন্য খারাপ, কারণ তুমি একটা বয়স্ক মেয়ে, বিয়ে পাশ মেয়ে, খুব হ্যান্ডসাম মেয়ে। তোমাকে এই জন্য সাবধান করলাম, কারণ তোমার আঙ্কেল আমার কাছে অনেক দিন থাকতে পারে না, আর আজ 5-6 বছর যেহেতু থাকে না, তার ভিতরটা কি হচ্ছে তোমার আঙ্কেলই জানে, এখন কোথায় কি করে। আমি তো বিচিনগত, আমি তো আর জানি না। সেক্ষেত্রে তোমার আঙ্কেলের কাছ থেকে সাবধান থাকবে। আর আমি এই কথা বলছি কি কারণ তুমি আমার মেয়ের মতো। তোমার আঙ্কেল, আমি যখন বিচিনগত হয়ে স্টক করে পড়ে যাই, তোমার আঙ্কেল এই অসুস্থ অবস্থায়ও আমাকে ছাড় দি নাই, সব সময়ই জানো, কারণ আমি হাত পা নাড়তে পারতাম না, আমাকে যেন সব কিছু শেষ করে ফেলতো, একেবারে ভাঙচুর করে ফেলতো। তোমার আঙ্কেলের ওই জ্বালাটা খুব ভিতরে, এখনও বয়স হয়ে গেছে 50-60 বছর, তারপর তোমার আঙ্কেলের এত জ্বালা যেন আমার এই ভাঙা শরীরের উপর দিয়েই সব কিছু মেটায়। এজন্য তার সঙ্গে সব সময় আমার রাগারাগি হয়, কারণ আমি অসুস্থ মানুষ, গোসল করতে পারি না। কারণ এগুলো করলে তো অনেক সময় গোসল টোসল না করলে তো সবসময় নাপাক অবস্থায় থাকতে হয়। আমি কখন গোসল করবো আর কখন কি করব, আমি তো উঠতে পারি না, কারণ আমি এখন পরের অধীনে বাস করি। কেউ যদি আমাকে তুলে এখানে ওখানে নিয়ে যায়, তখন আমার ভালো লাগে, তাছাড়া তো ভালো লাগে না। তোমার আঙ্কেল যে ঘরের মধ্যে ঢুকলেই যেন কোনো দুই একটা কথা বলতেই সে যেন আমার সব কিছু একেবারে ছিঁড়ে খায়। আস্তে আস্তে আমাকে আন্টি যেন সব খুলে বলতে লাগলো। আমি বললাম, আঙ্কেল এত খারাপ? কিন্তু আমি তো আঙ্কেলের কথাতে একবারেই আপনার বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু আঙ্কেলের তো বোঝা যায় না আঙ্কেল এত খারাপ। আচ্ছা আন্টি, তারপর তখন আন্টি আবার বলল, শোনো, তুমি কোনো সময় একা একা তোমার রুমে যখন থাকবে, রুমটা সবসময় নক করে রাখবে, কারণ যদি ভুল ভবিষ্যতে রুমটা খুলে রাখো, তাহলে কিন্তু তোমার আঙ্কেল যদি তোমার এরকম দেখা যাচ্ছে গায়ে কাপড় চোপড় নেই, অনেক সময় হয় এটা, কিন্তু তোমার আঙ্কেল যদি রুম খোলা পেয়ে দেখে ফেলে, তোমার আঙ্কেলের একেবারে ওই জ্বালাটা খুব, ওটা মেয়ে ছেলে নিয়ে বসবে না, তোমার আঙ্কেল ঝাঁপিয়ে পড়বে, তোমাকে কিভাবে যে বুঝিয়ে তোমাকে কাবু করবে তুমি বুঝতেও পারবা না। অনেক কথা জানো আন্টি আমাকে
বলতে বলতে কেঁদেই ফেললো। তারপরে বন্ধুরা আমি আন্টির কথা শুনে কয়েকটা দিন খুব সাবধানে কাটাতে লাগলাম। হুট করে যেন আমার একদিন একটু কেমন যেন অসুস্থ লাগছে। আমি খুব গরম পড়ছে, হঠাৎ কারেন্ট চলে যায় দুপুরবেলা। আঙ্কেল তখন বাসায় নেই। আমি চারিদিকে জানালা টানালা খুলে দিয়ে দোতলাতে শুয়ে আছি। একটা মেয়ে যে অবস্থাতে থাকে আর কি, গরম লাগলে আমি সেই অবস্থাতেই যেন শুয়ে আছি। আর দরজাটা আমার নক করতে খেয়াল নেই। এমন তো অবস্থায় বন্ধুরা কখন যেন আমার পাশে এসে বসে আছে আমি যেন অনুভব করতে পারছি। কারণ আমার আবসা আবসা ঘুম, আবার যেন কেমন ঘুমও নাই, যেমন আমার চোখটা ওঠাইতে পারছি না। তারপরেও বুঝতে পারছি যে কেউ যেন আমার পাশে এসে চুপ মেরে বসে আছে। হঠাৎ করে ঘুরেই দেখি আঙ্কেল আমার পাশে এসে বসে আছে। আমার গায়ের কাপড় চোপড় তো এলোমেলো হয়ে আছে, কারণ কোনো কিছুই যেন ঠিক নেই। আঙ্কেল যেন আমার দিকে হা করে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সময় পর আমাকে বলছে, আচ্ছা তুমি কেমন আছো? অনেকদিন তোমার সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, তোমার কি অবস্থা? এই কথা বলতে বলতেই আমার সঙ্গে অনেক কথাবার্তা বলছে। আর আমি তাকে দেখে হুট করে উঠতে গিয়েই সে আমাকে আবার ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। আমি বলছি, আঙ্কেল আপনি আমার সঙ্গে তো এইরকম ব্যবহার করতে পারেন না, কারণ আপনি তো অনেক ভালো মানুষ, আর আপনার মেয়ের মতো আমি, আমার সঙ্গে এরকম বিহিত করলে হবে? তখন আঙ্কেল আমাকে যেন বলছে, শোনো আমি তোমার আঙ্কেলের মতো সবই ঠিক আছে, কিন্তু তোমার চাচি তো আজ 5-6 বছর পরে, তোমার চাচির কাছে আমি মাঝে মাঝেই এই অসুস্থ তোমার চাচি যেতাম, কিন্তু এই জন্য আমাকে দেখতে পারে না। আমি এই জৈবন নিয়ে কী করবো? দেখো আমার অবস্থাটা কি অবস্থা। সে যেন আমি নিচের দিকে তাকিয়ে দেখি কি যেন একটা দাঁড়িয়ে পড়ছে আঙ্কেলের। আমি হঠাৎ করে আঙ্কেলকে বলছি, আচ্ছা ওইটা কি? তখন আঙ্কেল বলছে, এটা আমার জৈবনের জ্বালা, তুমি বুঝতে পারবে না, কারণ তোমার এখনো বিয়ে হয় নাই তো তুমি কি বুঝবা, কারণ যখন এটা ইউজ করবা তখন থেকেই বুঝতে পারবা যে জৈবনের জ্বালাটা কি। তেমন যেন আমার অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো আমার সঙ্গে আঙ্কেল। অবশেষে আমাকে বলছে, আচ্ছা আমি তো তোমাকে সবসময় এটা ওটা পরে দেখছি, কিন্তু এত সুন্দর লাগে নাই। আজকে যেন তোমাকে দেখে, তুমি এত সুন্দর, এত ফিতি শরীর, তোমাকে দেখে যেন আমার লাল পড়ছে। প্লিজ আজকে কিছু মনে করো না। আঙ্কেল ওইদিকে দরজাটাও আটকিয়ে দিয়ে বসে আছে। আমি যেন চিল্লালেও কোনো কিছু বাইরের লোক শুনতে পারবে না, কারণ পাকা বাড়ির দোতলাতে, তার উপরে সব কিছু যেন গ্লাস দিয়ে ঢাকা, কোনো কিছুই সব একেবারে আটকে দিয়ে তার কাজের জন্যই এসে বসে আছে। সে যেন অনেক কথা বলতে বলতে অবশেষে আমি রুমের মধ্যে হালকা একটু চিল্লাপাল্লা করতে সে যেন আমাকে একেবারে অনেক জ্বালাতন করতে লাগলো বন্ধুরা। অবশেষে আঙ্কেল আমাকে যে জ্বালাতন করতে লাগলো, আমি যেন নিজের ভেতর এই সুখটা ফিরে পেলাম। খুব কষ্ট দিতেছিল, তারপরও আমি তো আর কখনো এগুলো ইউজ করি নাই, কারণ আমার বিয়েও হয় নাই, আমি কোনোদিন প্রেমেও পড়ি নাই, আমাকে কেউ এইভাবে শরীরে গায়ে হাতও দিই নাই। কিন্তু আঙ্কেল আমাকে আমার জীবনে তা যেন একেবারে ছচ্ছরে করে ফেললো। অবশেষে আঙ্কেল আমাকে ছেড়েই দিল। সে আমার সারা শরীর যেন একেবারে ব্যথা বিষে ভরে গেল। তারপরে বন্ধুরা যাবার সময় সে আমাকে বলছে, কেউ যেন এটা না জানতে পারে, কারণ এটা যদি জানাজানি হয়, তুমি তো বুঝতেই পারছো তুমি মেয়ে মানুষ আর আমি পুরুষ মানুষ, এ তোমার বউ পড়ে আছে আজ 5 বছর বিছানায়, আর তুমি একটা ইয়াং মেয়ে, কারণ তোমারও যেটা লাগবে আমারও সেটা লাগবে, কারণ তোমার বিয়ে পাশ মেয়ে, অনেক বয়স হয়ে গেছে, তোমার তো এগুলো একটু চাহিদা করতে হবে, না হলে তো ভালো লাগবে না। আঙ্কেলের কথা শুনে যেন আমার মনটা আরও খারাপ হতে লাগলো, যেহেতু এখানে থাকলে তো সবসময় আমার সাথে এই ভিড়টাই করবে, কারণ আমার এখান থেকে পালাতে হবে। তখন যেন আমার মনের কথা মনে মনেই বলছি। আঙ্কেল যেন কীভাবে বুঝে ফেললো, তখন হুট করে আমাকে বলল, পালানোর কথা কিন্তু কখনো ভেবো না, কারণ এখান থেকে তুমি যেখানেই পালাবে আমি সেইগুলো, ওই দেখো ভিডিও চালু করা আছে, আমি কিন্তু ভিডিও রেকর্ড করে রাখছি, সব কিছু একেবারে শেষ করে দেব, সব জায়গায় সার্কুলার করে দেব। একেবারে আঙ্কেল যেন পাকাপোক্ত হয়ে আমার কাছে এসেছিল। আমি বললাম, না না আঙ্কেল,
সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে সেটাই যখন ইচ্ছা তখন এসে এটা ওটা করবেন, সমস্যা নেই। আপনি এখন যান তো, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি দরজাটা আটকিয়ে দিয়ে যান, কারণ আপনি যে হালটা করেছেন আমি বিছান থেকেই যেন উঠতে পারছি না। আর তখন আঙ্কেল দরজাটা লাগিয়ে চলে গেল, আর আমি এদিকে আমার তাকিয়ে দেখি সারা শরীরটা যেন একেবারে লাল টকটকে হয়ে গেছে, কেমন যেন অদ্ভুত একটা, আমি বুঝতে পারছি না কি যে করি, কোনো কিছুই যেন বুঝতে পারছি না, কারণ আমার শরীরের ব্যথায় আমি যেন বিছানগত হয়ে গেছি, উঠতেও পারছি না। তবুও অনেক কষ্টে টষ্টে উঠে নিজের রুমের মধ্যে সব কিছু আছে তো আমি গোসলটা তাড়াহুড়া করে সেরে নিলাম। কেমন যেন হাঁটতে হাঁটতে অনেক ব্যথা অনুভব করতে পারছি। হঠাৎ এদিকে কাজের বুয়া এসে আমাকে ডাক দিচ্ছে, আপু উঠেছেন? তখন আমি বললাম হ্যাঁ আমি উঠছি। বলছে কারেন্ট আসছে, রাইস কুকারে আপনি ভাতটা জ্বালিয়ে দেন, কারণ এদিকে আন্টি আছে বাড়িতে, আঙ্কেল আছে, সবাই খাবে তো, আপনি রাইস কুকারে ভাতটা দেন, আমি এদিকে তরকারি রান্না করে দিচ্ছি। তখন আমি বলছি ঠিক আছে, আমি রাইস কুকারে ভাত দিচ্ছি আর তুমি ওইদিকে তরকারি রান্না করে রেডি করে রাখো। আমার কথাটা শুনে যেন বুয়া বুঝতে পারলো, অনুভব করতে লাগলো। তখন বুয়া রুমের মধ্যে চলে আসলো, আমাকে এসে বলছে, আচ্ছা আপু, তোমার কথা তো তা শুনে মনে হচ্ছে শরীরটা খুব অসুস্থ, তুমি কি খুব অসুস্থতা বোধ করছো, খুব জ্বর নাকি? তখন আমি বললাম না জ্বর না, কিন্তু তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কাউকে না বলো তাহলে আমি বলতে পারি, কারণ তুমি এই বাড়িতে অনেক দিন আছো তো। বুয়াটা আমার কথা শুনে যেন মনটা ভার হয়ে গেল, আর বলছে কি একটা এমন বিষয় যে আমাকে বলবা, কাউকে বলতে পারবো না, এমন করে কথা বলছেন কেন? তখন আমি বললাম আঙ্কেলের বিষয়ে কিছু কথা বলবো। তখন বুয়া যেন একেবারে ভেঙে পড়ল, বলছে আঙ্কেল কি কিছু তোমাকে করেছে? তারপরে বন্ধুরা, তখন আমি বুয়াকে বললাম হ্যাঁ, আমার যেন সে সব কিছু শেষ করে দিয়েছে, কারণ সে আমার ইজ্জত হরণ করেছে, আর এমন অবস্থায় আমি যেন এখন অসুস্থ, কি করব বলুন তো? তখন বুয়ার কথা আমি শুনতে লাগলাম, আর বুয়া হুট করে বলে ফেললো, আমি এই যে অনেক বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, সে আমাকেও ছাড় দি নাই, এই কথাটা তো তোমাকে বলতেই খেয়াল নেই, তোমাকে একটু সাবধান করে দেব, সেই সাবধানটাও করা হয় নাই, কারণ আমি সবসময় এ বাড়িতে কাজেই ব্যস্ত থাকি তো, তাই তোমাকে এই কথাটা কখনো বলা হয় নাই। বুয়ার কথা শুনে যেন আমার মনটা আরও ভেঙে গেল, যে সামান্য মুরব্বী মানুষকেও আঙ্কেল ছাড় দেয় না। আমি না একটা যুবতী মেয়ে, আমার একটা জ্বালা জৈবন আছে, আমাকে না সে ইউজ করছে ভালো কথা, কিন্তু এইরকম মুরব্বী মানুষের সঙ্গে সি সি সি, যেন আমার কেমন বিয়েত হতে লাগলো, আর মনের মধ্যে খুব কষ্ট পেতে লাগলাম। তখন আমাকে বুয়া বলছে, তোমাকে যখন পেয়েছে আমাকে আর জ্বালাতন করবে না, এখন দেখবা মাঝে মাঝেই তোমার কাছে যাবে। যাই হোক, তুমি এখানে না থেকে এখন আর কয়েকটা দিন থেকে এইভাবে টুক করে একদিন পালিয়ে বাড়ি থেকে চলে যাও, নইলে কিন্তু মাঝে সাঝেই তোমাকে এইভাবে জ্বালাতন করবে, কারণ তোমার আঙ্কেলের খুব জ্বালা, তোমার আন্টি 5-6 বছর পড়ে আসেছো বিছানগত হয়ে, কারণ উনি যখন যেটা চায় সেটাই করে, কারণ এই গ্রামে ওনার উপরে কথা বলার কোনো লোক নেই, আর ওনার কথা ছাড়া তোমাদের আমাদের কথা কখনো বিশ্বাসই করবে না যে তোমার সঙ্গে এটা করছে। আমি যেন বুয়ার কথা শুনে আরও ভেঙে গেলাম, অনেক চিন্তা ভাবনা করতে লাগলাম, আর একটু অনেক অন্য মন মানসিকতাও আমার মধ্যে চলে আসলো, কারণ আমি যদি থাকি আমার এই শাশির মতো বুয়াটাও যেন একটু বেঁচে যায়, আমার প্রতি ঝড় তুফান হয়ে যায় যাক, কিন্তু বুয়াটা যেন খুব ভালো। তাই বুয়ার কথা চিন্তা করে কয়েকটা মাস এভাবেই থাকতে লাগলাম। মাঝে সাঝে যেন এসে আঙ্কেল আমাকে যখন ইচ্ছা তখনই জ্বালাতন করতো, এত জ্বালাতন করতো যেন মনে হয় কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে এত জ্বালাতন করে না, এই বয়সে যে তার এইরকম অবস্থা, এইরকম রূপ, যেন আমি কোনোদিন কোনো আমার বান্ধবীর কাছ থেকেও এরকম কথা শুনি নাই, কারণ আমার অনেক বান্ধবীর বিয়ে হয়েছে, তার স্বামীদের কথা বলতো, গল্প করতো, কিন্তু এই রকম জ্বালানোর কথা তো আমি কখনোই শুনি না, চিন্তাও করতে পারি না, কারণ এ তো 60 বছর বয়স হয়ে গেছে, তারপরেও তার শরীরে এত জোর, যেন
মনে হয় দিন এখনও 4-5 বার সবসময় ইউজ করতে পারে, এত জোর। আর ওর জিনিসটা বন্ধুরা একটু বড়, একটু বয়স হয়ে গেছে তো যেন সব কিছুতেই একেবারে টন টাইট, সে যেন খুব জ্বালাতন করতে পারে। তারপরে বন্ধুরা এইভাবে আর কতটি মাস কাটাবো। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব হতে লাগলো। আমি রুম থেকে বেরিয়ে যেন শুধু বমি হচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো ভাত বা অন্য বস্তু কিছু বের হচ্ছে না, শুধু কেমন যেন ওয়াক ওয়াক করছি। আর হঠাৎ করে বুয়া আমার কাছে এসে হাজির, তখন বলছে, আচ্ছা তুমি কি সেই হেলমেট ছাড়া কি তোমার আঙ্কেলের সঙ্গে এই কাজটা করছো? তখন আমি বললাম, আঙ্কেল তো আমাকে সবসময় তাড়াহুড়া করে ওভাবেই ইউজ করতো, আমি তো কিভাবে কোনটা করতে হয় আমি জানি না। তখন বলছে, হাই আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল, তোমার যে পেটে বাচ্চা চলে এসেছে তুমি বুঝতে পারো নি? না হলে তুমি ডাক্তারের কাছে যে পরামর্শ নাও যে বাচ্চাটা কিভাবে ফেলতে হবে, না হলে কিন্তু তুমি একটা বিয়ে পাস ইয়াং মেয়ে, তোমার কিন্তু কখনো বিয়ে হবে না। আর এই সমস্যা গ্রামের মানুষ যদি জেনে ফেলে কি না কি হবে, কারণ তোমাকে তোমার আঙ্কেল ইউজ করছে ঠিক আছে, কিন্তু এই গ্রামের মানুষের হাজার কাছে যায় তুমি যদি বলো যে আমার কই আঙ্কেল এভাবে সর্বনাশ করছে, কিন্তু তোমার কথা কখনোই রাখবে না, কারণ ওই আঙ্কেলের অনেক দাপট, অনেক টাকা পয়সার মালিক, তো শিক্ষিত একটা মানুষ সব সময় তাকেই বিশ্বাস করে, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানাতে পারে। বুয়া যেন আমাকে অনেক কথা বলতে লাগলো। হঠাৎ এইভাবে 2-1 দিন যেতেই আমি আন্টির কাছে গেলাম। আন্টি বলছে, কি ব্যাপার, তুমি আজকাল যেন আমার কাছে ভালোভাবে এসে বসছই না? তখন যেন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আন্টিকে বললাম, আন্টি আপনি যেটা বলেছিলেন আঙ্কেলের সম্বন্ধে, সেটাই আমার ওপর দিয়ে ঝড় উঠে গেল। আঙ্কেল আমাকে আজ 5-6 মাস এভাবে ইউজ করতে করতে আমি যেন কোনো কিছুই তোমাকে বলতে পারি নাই, কারণ আমার দিনটা ভালোই যাচ্ছিল। এইভাবে হঠাৎ করে আমার যেন বমি বমি আসছে, কেমন যেন পেটের মধ্যে সবসময় বিট না করে, শরীরটা যেন ম্যাচ ম্যাচ করে। এখন কি করব আন্টি বলেন তো? তখন বলছে, আয় আল্লাহ, হে কি হয়ে গেল? আমি তোমাকে এত সাবধান করে দিলাম যে তোমার আঙ্কেল কিন্তু খুব সিরিয়াস, যখন তখন রংটুম খুলে শুয়ে থেকো না, সেই কাজটাই হলো, তার উপর আবার 5-6 মাস। তখন আমি বললাম, হ্যাঁ, কারণ আমি বুয়ার কথা শুনে তার সঙ্গে সবসময় একেবারে নর্মালেই থেকে যেতাম, কারণ আপনার স্বামী বুয়ার সঙ্গেও এই কাজটাই করে, বুয়াকে বাঁচাতে আমি এই কাজটা নিজেই সবসময় বেছে নিয়েছি। কিন্তু আমার যে পেটে বাচ্চা, এখন কি করবো আন্টি বলেন তো? তখন বলল, ঠিক আছে, আমার ওই বাক্সর মধ্যে কয়টা টাকা আছে, হুট করে একসময় যে ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে তুমি বাচ্চাটা ফেলে দাও, না হলে তো তুমি একটা ইয়াং মেয়ে, তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আন্টি যেন খুব ভালো, আমার নিয়ে খুব চিন্তা করতে লাগলো। আর আমি তাড়াহুড়া করে বাক্সর মধ্যে থেকে টাকাগুলো বের করে নিয়ে এসে বন্ধুরা বিকেল হলো, তাড়াতাড়ি করে শহরে যেয়ে ডাক্তারের রিপোর্ট পেয়ে যেন আমি অজ্ঞান হয়ে গেলাম। ডাক্তার বললো, হ্যাঁ তুমি তো এখন বর্তমান অন্তঃসত্ত্বা, তোমার পেটে প্রায় 3-4 মাসের বাচ্চা আছে, তুমি এটা ছেলে কি মেয়ে এখন তো বলা যাচ্ছে না, আর 2-3 মাস পর আসলে আমরা বলতে পারবো। তখন যেন আমার আরও চিন্তা বেড়ে গেল যে ছেলে কি মেয়ে ওটা তো দূরের কথা না, মনে মনে চিন্তা করছি আমারও তো এটা ফেলিয়ে দিতে হবে, এখন কিভাবে কি করব। কারণ আমি এই ডাক্তারে বললাম গোপনে, আচ্ছা এই ঘটনা, বাচ্চাটা ফেলে দিতে হবে, এখন কি করব বলুন তো? তখন বন্ধুরা ডাক্তার আঙ্কেল যেন আমার পর রেগে মেগে অস্থির, বলল, না এটা করা যাবে না, কারণ আমরা এগুলা করতে পারে না, এগুলো অনেক বড় পাপ হয়, বাচ্চা ফেলাবেন কেন, রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সঙ্গে দুর্ঘটনা একটা ঘটে গেছে, তাই বলি একটা জীবনের তো অনেক মূল্য আছে। ডাক্তার আঙ্কেল কেন আমাকে অনেক কিছু দিয়ে বোঝাতে লাগলো আর শাসন করতে লাগলো। অবশেষে আমি কাঁদতে কাঁদতে বাইরে চলে আসলাম হাসপাতালের। তখন এক ছোট্ট একটা ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা তুমি কাঁদছো কেন? তখন আমি আঙ্কেলকেও যেন আমার সব ঘটনা খুলে ফেললাম। আঙ্কেল তখন বলল, না না, এটা তো আর রাখাই যাবে না, কারণ এটা রাখলে তোমার তো কখনো বিয়েই হবে না, তুমি যদি বিবাহিত হতে বা তোমার আত্মীয় স্বজন থাকতে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু এটা রাখলে তো তোমার কখনোই বিয়ে হবে না, আর তোমাকে নানান কথা শুনতে হবে, কারণ
আমাদের দেশের মানুষ তো ভালো না, গ্রামের মানুষ ভালো না, কোনোদিন বিয়েও হবে না। আর তোমার যে জৈবন, এই জৈবন যদি এখন এভাবে ভেঙে যায়, নষ্ট করে ফেলো সামান্য বাচ্চার জন্য, তুমি কখনোই ঘর সংসার করতে পারবে না পরের সঙ্গে। আমি জানো একটা ভালো মানুষকেই খুঁজে পেলাম। আঙ্কেলের কথা শুনে আঙ্কেল আমাকে তাড়াহুড়া করে বলেন তো একটু নিয়ে চলেন তো অমুক জায়গায় যেখানে এটা করা হয়। সে আঙ্কেল ফার্মেসিতে নিয়ে গেল, 3-4 রকমের ওষুধ দিল, আমাকে বলল এই নিয়মে খেয়ে ফেলবা যেন তাড়াতাড়ি বাচ্চাটা আউট হয়ে যায়। আমি 2-1 দিন এই বড়িটা বাসায় এসে খেতেই যেন আমার শরীর দিয়ে এই বাচ্চাটা চলে গেল। আর আমি কয়েকটা দিন যেন ওই বাচ্চাটা পড়ার অবস্থায় যেন একেবারে শরীরটা ভেঙে যাচ্ছে, একেবারে অসুস্থ হয়ে পড়েছি। ওই সময় হঠাৎ করে একদিন আঙ্কেল আমার ঘরের মধ্যে আবার আসে। হ্যাঁ, তুমি কি করে বেড়াচ্ছ? তোমাকে যে ইদানিং খুঁজেই পাওয়া যাচ্ছে না, থাকো কোথায়? আমার এদিকে সবসময় ভালো লাগে না, তুমি কোথায় কোথায় যে তুমি টাকা পয়সা পাচ্ছ কোথায় যে শহরে এখানে ওখানে ছোটাছুটি করে বেড়াচ্ছ? ঠিক আছে, এখন একটু শুয়ে পড়ো তো, আমার কাজ আছে, কারণ আমি এক জায়গায় যাব, কারণ আমার ভালো লাগছে না। তুমি তো জানোই আমার বিষয়টা, আমি তোমার সঙ্গে এভাবে না থাকলে আমার শরীরটা ভালো লাগে না, কেমন যেন ম্যাচ ম্যাচ করে। আঙ্কেল যেন কোনো কথাই আমার শুনতে লাগলো না। আমি আঙ্কেলকে অনেক বোঝাতে লাগলাম, আঙ্কেল আমার শরীরটা খুব খারাপ, একেবারেই ভালো লাগছে না, দেখেন তো আমার চেয়ারার দিকে তাকিয়ে দেখেন তো। বলছো চেয়ারা দেখে লাভ নেই তো, তুমি এখন শুয়ে পড়ো তো। আমি জানো তার সঙ্গে থাকতে চালাম না, কিন্তু নাসর বান্দা একেবারে যেন আমাকে সব কিছু জোর করে আবার হরণ করতে লাগলো। আমি যেন একেবারে শেষ হয়ে গেলাম, কারণ এই কিছুদিন আগেই আমার বাচ্চাটা এই হয়ে চলে গেছে, আর আমার সারা শরীরটা ব্যথা, তার উপরে আবার ব্যথা। আঙ্কেল জানো একেবারে সব কিছু আমার ধ্বংস করে দিচ্ছে। আমি জানো আধমরার মতো একেবারে শুয়ে আছি। অবশেষে আমাকে সব কিছু একেবারে ধ্বংস করে দিয়ে সে উঠে চলে যাচ্ছে আর বলছে, তুমি কিন্তু আজকে বিকেলেই গোসল করে আমার সঙ্গে অবশ্যই মেলাতে বেড়াতে যাবে, এটা আমার আদেশ, কারণ কাউকে বলা যাবে না। তুমি কি কাউকে কিছু বলছো? তখন আমি বললাম, না, যেহেতু আপনি আমার সব কিছু ভিডিও ধারণ করে রাখছেন, আমি কাকে কি বলবো, কারণ আমি যদি এগুলো বলে ফেলি, আপনি যদি নেটে দিয়ে দেন বা ফেসবুকে দিয়ে দেন, আমার তো কোনো জায়গাতেই যে শান্তি নেই, কারণ আমার বিয়ে হবে না। এই কথা বলতে আঙ্কেল বলল, হ্যাঁ তাহলে বুঝতে পেরেছ যে আমি কি ধরনের মানুষ, সব কিছু যেন এভাবেই চলতে থাকে, চুপ মেরে বসে থাকবো, আমি যখন যেটা বলবো তখন সেটাই করবা, কারণ আমার কথার বাইরে গেলে কিন্তু তোমার একটু সমস্যা হতেই পারে। তারপরে বন্ধুরা আঙ্কেল এই কথা বলে চলে গেল। আমি আস্তে আস্তে যে আবার বাথরুমে যে গোসল টোসল সেরে এসে বিছানায় শুয়ে পড়লাম। এভাবেই আমার দিনগুলো যেতেছিল। সব সময় বাড়িতে শুয়ে বসে উঠতে এইভাবে ভালো লাগে না, আর আঙ্কেলের জ্বালাতন যেন দিন দিন যত দিন যাচ্ছে ততই যেন বেড়েই চলেছে। আমি একদিন আন্টির কাছে আবার বসলাম একটু আঙ্কেলের বিষয় বোঝার জন্য। আন্টি তখন আমাকে বলল, শোনো, ও ভিডিও করুক আর যাই করুক, ও কিন্তু তোমাকে এইভাবেই ধমকা দিয়ে ভয় দিয়ে তোমাকে সবসময় পাশায় রাখার চেষ্টা করবে। তুমি তার কথা বিশ্বাস না করে হঠাৎ একদিন রাত হলেই টুক করে তোমার যখন ভালো লাগে, কিন্তু রাত্রে দিতে হবে, দিনের বেলা গেলে, কারণ সে অনেক প্রভাবশালী লোক, তো তুমি তার লোকজনের হাত থেকে রেহাই পাবে না, তোমাকে ধরে আবার বাড়িতে নিয়ে আসবে। তাই তুমি যত গভীর রাতে পারো টুক করে বের হয়ে চলে যাবে, কারণ ওই ভিডিওর কথা বলছো না, ওটা কোনো কিছু না, ওটা তোমার আঙ্কেল এভাবে আরও মেয়ের সঙ্গে অনেকবার এটাই করছে, ও কিছুই করতে পারবে না। আমি জানো আন্টির কথা শুনে একটু সাহস পেলাম। হঠাৎ আন্টির কাছ থেকে সব কিছু শুনে বের হয়ে আসছি, তখন বোয়া আমাকে বলছে, আপা আন্টি যেগুলা বলছে সব সঠিকই বলছে, কারণ তুমি যদি এখন না চলে যাও তাহলে কিন্তু তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার কখনো বিয়েই হবে না। তুমি একটা কি সুন্দরী একটা মেয়ে, বিয়ে পাশ মেয়ে, হ্যান্ডসাম মেয়ে, তুমি এখানে কিসের আশায় পড়ে আছো? তুমি চলে যাওছো, যা হয় আমার উপর দিয়ে হবে, কারণ আমি মুরব্বী হয়ে গেছি। ও আমাকে ইউজ করতে থাকে, করবে, কারণ সারা জীবন করছে, এখনও করুক, সমস্যা নেই, কিন্তু তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না। তুমি তাড়াহুড়া করে আজকালের মধ্যেই চলে যাবে, কারণ যদি না যাও, তোমার আঙ্কেল তো কেমন মানুষ দেখছই না, সরবান্দা যেটা বলে
যখন যেটা করতে কয় সেইটাই করে ছাড়বে। আমি কেন বুয়ার কথা শুনেও হুট করে আরও সাহস পেলাম। আমি বললাম, তাহলে আমি আজকেই চলে যাব। আন্টিকেও আবার আন্টির কাছে গেলাম, বললাম, আন্টি আমি আজকে যেভাবেই হোক আমি চলে যাব। কোনো কিছু যদি আমার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বুয়াকেও একই কথা বললাম, যেন আন্টি আমাকে চোখ মুখ থেকে যেন তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে করছে। আমি তোমাকে বড় মেয়ের মতো জানতাম, কিন্তু তোমাকে সাবধান করার পরও তুমি তোমার আঙ্কেলের কাছে ধরা খেলে। কিন্তু আমি কি করবো মা বলো? তুমি যেখানেই যাও সুখে থেকো, ভালো থেকো, অবশ্যই সবসময় তোমার জন্য দোয়া করব। এই কথা যেন আমাকে বুয়া বলতে লাগলো। অনেক রাত হলো এইভাবেই আমি সারা রাত বসে আছি যে কোন ফাঁকে পালাবো, কি করব। অনেক চিন্তা ভাবনা করতে লাগলাম বন্ধুরা। আমি না ঘুমাই চারপাশেই যেন উকি মেরে এই জানলা ওই দরজা এটা ওটা দিয়ে দেখি যে আঙ্কেলের কোনো মানুষজন সেট করা আছে কিনা, আর আঙ্কেল ঘুমাইছে না কিনা। দেখি আঙ্কেল এইমাত্র ঘুমিয়ে ভান করে তাকিয়ে আছে, টুকটুক করে তাকাচ্ছে আর এটা ওটা করছে যেন আমার রুমে আসবে। আমি তখন আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ওনার চোখে ঘুম দিয়ে দাও। যেন 1 ঘন্টা পরে আমি তাকিয়ে দেখি আঙ্কেল নাক ডেকে ঘুমাচ্ছে। আমি ওই সুযোগে বন্ধুরা টুক করে আমার যেগুলো জিনিস ছিল জিনিসপাতি নিয়ে দারোয়ানও যেন টুকটুক করে একেবারে নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। আমি ছোট ছোট পা ফেলে গেটটা খুলেই রাস্তায় রিক্সা টুক করে দেখে একেবারে রিক্সাতে উঠে অন্য এক শহরে চলে আসলাম বন্ধুরা। এভাবেই আমার দিনগুলো আঙ্কেলের বাড়িতে কি কষ্টে কাটতেছিল। আমি যদি ওখান থেকে না আসতাম তাহলে আমার লাইফটা শেষ হয়ে যেত, কারণ আমি একটা বিয়ে পাস যুবতী মেয়ে। একেবারে এখনও তোমরা তো দেখতেই পারছো যেন শরীর দিয়ে একেবারে টস টস করছে। আমাকে দেখলে যে কোনো ছেলের পাগল হয়ে যায়। আর আঙ্কেল তো তার স্ত্রী পড়ে আছে 5-7 বছর, সে তো সুযোগ নেবেই, কারণ সবারই তো একটা যৌবনের জ্বালা আছে বন্ধুরা। তারপরে আমি এই শহরে এসে এই যে এখন একটা ছোট্ট জব নিয়ে বসবাস করছি বন্ধুরা। আমার আর কখনোই কোনো অশান্তি হতে ছিল না। হঠাৎ কয়েক বছর যেতেই গার্মেন্টসের একটা ছেলে আমাকে অফার দিল, বলল, আপু আমি তোমাকে তো মাঝে মাঝেই এই রোড দিয়ে যেতে থাকি, তোমার কি বিয়ে হয়েছে? কারণ তুমি তো অনেক বয়স্ক হয়ে গেছো। এটা জিজ্ঞাসা করাও আমার উচিত না, কিন্তু তারপরও জিজ্ঞাসা করলাম। তখন আমি বললাম, না ভাই আমার বিয়ে হয় নাই, আমি লেখাপড়া অনেক তো করছি, তো তাই আমার বিয়ে হতে একটু লেট হয়ে গেছে, এখন মনে হয় আমার আর বিয়ে হবেও না। তখন ছেলেটি আমাকে বলল, শোনেন আমিও বিয়ে করি নাই, কারণ আমি যখন গরিব ছিলাম তখন আমি গ্রাম থেকে চলে আসি। এখানে এসে আজ 10-12 বছর সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়েছি। তুমি যদি রাজি থাকো, কারণ তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, আমি মাঝে মাঝে ফলো করি তো খুব ভালো লাগে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি ঘটক দেখে আর আমার কয়েকটা বন্ধু আছে ডেকে নিয়ে এসে বিয়েটা পড়িয়ে আমরা ভালোভাবে ঘর সংসার করতে পারি না। তখন ছেলেটার কথা শুনে বন্ধুরা আমার খুব ভালো লাগলো যে না, আঙ্কেল তো এরকম সবসময় আমার ওপরে জোর জুলুম করে সব কিছু হরণ করছে, আর এত ইচ্ছা করে বিয়ের কথা বলছে। আর বিয়ে জিনিসটা যদি আমি এখন না করি আমার যৌবনের জ্বালাটাও শেষ হয়ে যাবে আস্তে আস্তে, আমি কোনো কিছুই বুঝতে পারবো না, ঘর সংসারটাও যেন আমার লাইফে হবে না। তাই আমি অবশেষে বন্ধুরা ছেলেটার সঙ্গে বিয়েতে বসার জন্য রাজি হয়ে গেলাম। তারপরে সে আমাকে বিয়ে করে বাসরে নিয়ে আসলো। তারপরে বন্ধুরা আমি ঘুমটা দিয়ে সুন্দরভাবে সেজে গুজে বসে আছি। আমার স্বামীটা এসে আমার ঘুমটা খুলল, বলছে, ওহ কি সুন্দর তুমি দেখতে, আলহামদুলিল্লাহ। সে যেন আমাকে খুব করতে লাগলো। আমি হঠাৎ করে বলছি, তুমি কি মন থেকে আমাকে সুন্দরী বলছো না? বিয়ে থাওয়া করছিলে না, এই জন্য অনেক কিছু বলছো আমার সম্বন্ধে। তখন আমার স্বামীটা যেন চোখ দিয়ে পানি বের হয়ে গেল, বলছে, তুমি এই কথা আমাকে বলতে পারলে? কারণ তোমার যেটা চেয়ারা, কারণ একজনের চেয়ারা ভালো থাকতে তো তার সুনাম সবসময় করতেই হয়। তোমার ঠোঁট দুইটা না একেবারে গোলাপের পাপড়ি, চোখ দুইটা কত বড় বড় ডাঙর ডাঙর, সবসময় যেন দেখতেই থাকি। যাই হোক, তুমি আমার ঘরে বধূ সেজে এসেছো, আজকে আমাদের প্রথম রাত, প্লিজ লাইটটা অফ করে দিই। বন্ধুরা অবশেষে আমার স্বামী লাইটটা অফ করে দিয়ে
যা হলো আর কি সব কিছু যেন একেবারে আমি তাকে বুঝতে দিলাম না যে আমি আঙ্কেলের কাছে এতদিন ইউজ করছি, এটা করছি ওটা করছি, অনেক যেন কোনো কিছুই বুঝতে দিলাম না। স্বামীটা যেন আমার খুব একেবারে শান্তিতে দেহটা ভরে দিল, একেবারে মনটা ভরে দিল। আমার যেন পৃথিবীতে মনে হচ্ছে এই যেন স্বামীর সোহাগ, যেন ইচ্ছে মতো আমার স্বামী আমাকে জ্বালাতন করতে লাগলো, কিন্তু আমি খুব শান্তি পেতেছিলাম। অবশেষে এভাবেই ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে 5-6টা বছর কেটে গেল, কিন্তু বন্ধুরা আমি এখনও বাচ্চার মুখটা দেখতে পারলাম না। এভাবেই আমার স্বামী সংসার নিয়ে তবুও সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের যদি একান্তই ভালো লেগে থাকে, একটু মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি আগামীকাল আরও এর চেয়ে ভালো ভালো সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। বন্ধুরা, তাই ভালো থেকো, সুখী থেকো, সুস্থ থেকো, সবসময় তোমাদের জন্য আমি দোয়া করি। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।